বেশ, এটুক বলতেই এত গলা কাঁপছে তোমার? আমার মনে হয় তুমি সব কথা বলনি। এবার সম্পান আর দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে ছুটে গেল ঘাটে। দ্রুত পদে চেপে বসলো নৌকায়। নাইম শান্ত চাহনিতে সম্পানের চলে যাওয়া দেখলো। নাইমের মনে হচ্ছে সম্পান কিছু লুকাচ্ছে, কিন্তু কি? জানতে হবে ওকে। তবে সবার আগে পরীকে দেখার প্রয়োজন। এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিল সে। মাগরিবের আজান পড়েছে 1 ঘন্টাও হয়নি। উজু করে একসঙ্গে নামাজ আদায় করলেন জেসমিন ও মালা। মোনাজাতে মন ভরে দুজনেই দোয়া করলেন এই গ্রামের সকল মানুষের জন্য। যে বন্যা দেখা দিয়েছে মনে হচ্ছে গ্রামকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না। জানামাজ বাজ করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতেই মালা দেখলেন পরি বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে এগোচ্ছে। কৌতূহল নিয়ে মালাও এগোলেন সেদিকে। রান্নাঘরে উকি দিতেই দেখলেন থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে পরি। বড় বড় ভাতের দলা মুখে পুড়ছে আর কাঁচা মরিচে কামড় বসাচ্ছে। ঝালের ঠোঁট দুটো লাল হয়ে গেলেও পরি খেয়েই যাচ্ছে। সামনেই জ্বলছে হারিকেন। হলুদ আলোয় পরির চেহারা লাল আভা দেখা যাচ্ছে। মালা বেশ মনোযোগ দিয়ে দেখলো মেয়েকে। এক পা ভাঁজ করে আরেক পা মেলে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে। গায়ের অন্না অপরাধীর ন্যায় পাশে পড়ে আছে। মালা হাজার চেষ্টা করেও পরীকে বোঝাতে পারে না যে সভ্যতা কাকে বলে, কিভাবে চলতে হয়, খেতে হয়, কথা বলতে হয়। এই নিয়ে দুঃখের শেষ নেই মালার। পরীর জন্য শাশুড়ির কাছেও কথা শুনতে হয়। শাশুড়ি পরীর সঙ্গে পেরে ওঠে না, বিধায় মালাকেই কথা শোনায়। এই মেয়েকে নিয়ে মালা আর পারছে না। মালা রান্নাঘরের দরজা দাঁড়িয়ে থেকেই বলে উঠল, এই সাজের বেলা খাইতে বসেছিস যে? মুখ তুলে একবার মাকে দেখে নিল পরি, তারপর আবার খাওয়ায় ব্যস্ত হয়ে বলল, দুপুরে কিছু খাই নাই, তাই খিদা লাগছে। তোরে কতবার কইছি এইরকম ভাবে খাইতে বইবি না, ওড়না ঠিক কর তাড়াতাড়ি। মায়ের কড়া চাহনিতে পরি ওড়না তুলে গলায় ঝুলায়, তারপর গপাগপ খেতে খেতে বলে, আমার ঘর খালি হয়েছে নাকি, হেরা গেছে? মালা গম্ভীর কণ্ঠে বলে, হ গেছে, তুই তো থাকতে দিবি না। কিছু একটা ভেবে পরীর খাওয়া হঠাৎ থেমে গেল। চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সোনা আপনার ঘরে থাকতে দিয়েছেন, তোর সোনা রূপা আপার ঘরে থাকতে দেই নাই। এখন খা জন্মের মতো, পেট না ভরলে আমারে খা। মালা রেগে ফসফস করতে করতে চলে গেল। পরি তা দেখে হাসলো। দরজার দিকে উকি দিয়ে মায়ের যাওয়ার নিশ্চিত করে গায়ের ওড়নাটা আবার ফেলে দিল সে। শান্তির মতো বসে খেতে না পারলে পেট ভরে নাকি ওর? নাইমরা ফেলল সন্ধ্যার পরপরই। এসে যার যার ঘরে চলে গেল। সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রাতে জোরে বৃষ্টি নামবে বোধ হয়। রুহিদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে। পরির যে মেজাজ, তাতে ওদেরও মন সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার। একটু রাত করেই বাড়িতে ফিরলেন আফতাবউদ্দিন। প্রায় 3 দিন পর বাড়িতে এসেছেন তিনি। সঙ্গে ওনার ছোট ভাই আখিরউদ্দিনও এসেছেন। তবে তিনি অন্দরমহলে ঢুকতে পারলেন না, কারণ আফতাব ছাড়া অন্দরমহলে কোনো পুরুষ প্রবেশ করা নিষেধ। এই প্রথা শুধুমাত্র পরীর জন্য নয়, এটা ছিল পরীর মা মালার জন্য। আফতাব যেদিন মালাকে বিয়ে করে ঘরে তুলেছেন, সেদিন সবাই মিলে নববধূ দেখার জন্য আসে। মালাকে দেখে সবাই সেদিন হা হয়ে গিয়েছিল। অন্যান্য পুরুষেরা কুনজর দিয়েছিল মালার ওপর। সুন্দরের দিকে সব মানুষের চোখ আটকিয়ে যায়, কিন্তু সবাই সুন্দর নজরে তাকাতে পারে না। কারো কারো নজরে নিকৃষ্টতা মিশানো থাকে। তবে মালার দিকে সর্বপ্রথম নোংরা নজরে দেখে আফতাবউদ্দিনেরই ভাই আখির। সেটা কয়েকদিনের মাথায় ঠিকই বুঝতে পেরেছিলেন আফতাব। সেজন্য মহিলা অন্দরে তিনিও ব্যতীত অন্য পুরুষের ঢোকা নিষিদ্ধ করে দিয়েছেন। পরে যখন ওনার 3 মেয়ের দিকে তাকান, একই ভাবনা আসে ওনার মাথায়। কেননা মালা একটি নয়, 3টা পরী জন্ম দিয়েছে। ছেলেদের বদনজর আর মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই এরকম সিদ্ধান্ত নিয়েছে আফতাব। যেই মালার জন্য এত কিছু করলো, আর সেই মালাকে ফেলে আরেকজনকে বিয়ে করে ঘরে তুললো আফতাব, সেটাই বুঝতে পারে না পরী। বেশি ভালোবাসায় মরিচা ধরে নষ্ট করে দেয় সেই ভালোবাসা। এই ভেবেই পরীর মনে আগুন জ্বলে সব সময়। শুধু পরী কেন, এজন্য সোনালি আর রূপালিও বাবাকে অপছন্দ করে, তবে তা প্রকাশ করে না কেউ।
কাজ শেষে আফতাব আসতেই তার দুবিবি এগিয়ে গেল। জেসমিন হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিলেন আর মালা গেল খাবার আনতে। তিমির নিশাকালে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে চারদিকে। বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক ভেসে আসছে। গুমুট ভাবটা এতে কাটছে কিছুটা, কিন্তু এই সময়টাতে যেন চারদিকে ভয় ছড়িয়ে পড়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তাণ্ডব যেন বাড়ছে বই কমছে না। কালকে সকালে না জানি কতটা পানি বাড়বে, এই জন্যই ঘুম আসছে না মালার। পাশে জুম্মান বেঘরে ঘুমাচ্ছে। আফতাব আজকে জেসমিনের ঘরে ঘুমিয়েছে, তাই জুম্মান আজকে বড় মায়ের সঙ্গে ঘুমিয়েছে। মালা অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করলো, চোখটা সবে লেগে এসেছে। অমনি কারো গলার আওয়াজে ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে মালা বাইরে এসে বোঝার চেষ্টা করলো যে কে এমনভাবে চেঁচাচ্ছে। তবে বাইরে এসে বুঝতে পারলো এটা কুসুমের গলা। নিচতলার বারান্দায় সে এদিক ওদিক হারিকেন দিয়ে দৌড়াচ্ছে আর জোরে জোরে বলছে, এরা কোথায় আছো গো? ঘরে চোর আইছে, চোর। মালা ভীত হয়ে দৌড়ে এলো নিচতলায়। ততক্ষণে জেসমিন ও আফতাব বের হয়ে এসেছে। কুসুমের গলার স্বরে সবার আগে পালকের ঘুম ভাঙলো। রুমি আর মিষ্টিকেও ডেকে তুললো। ঘটনা জানতে ওরা ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ওখানে থেকেই নিচতলার উঠোন স্পষ্ট, তবে অন্ধকার, এখন কিছুই দেখা যাচ্ছে না। আফতাব এগিয়ে এসে বললেন, কি হয়েছে কুসুম? কুসুম হাঁপাতে হাঁপাতে বলল, কর্তাবাবু, ঘরে চোর আইছে গো, চোর। মালা ঘুমটা টেনে এগিয়ে এসে বললেন, কস কি 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 চুরি হয়েছে? কুসুম হালকা হেসে বলল, পরিয়াপা থাকতে চুরি করবে কেমনে? বেড়ারে মাইরা ভর্তা বানাই দিছে। মালা চোখ কপালে। অন্ধকারের মধ্যে পরীকে খুঁজতে লাগলো মালা। কুসুম মালার দিকে ছাতা এগিয়ে দিয়ে বলল, ওই যে উঠোনে পরিয়াপা, এতক্ষণে বেড়ারে বাইন্দা ফেলাইছে। বলেই মুখে হাত দিয়ে হাসলো কুসুম। হারিকেন হাতে নিয়ে ছাতা মাথায় দিয়ে আফতাব আর মালা এগিয়ে গেল উঠোনের কোণে। বড় পেড়া গাছের সঙ্গে লোকটার হাত দুটো বাঁচছিল পরি। লোকটার পুরো মুখে গামছা পেঁচানো, এতে চেহারা দেখা যাচ্ছে না। পরি আর লোকটা সম্পূর্ণ ভিজে গেছে। মোটা লাঠিটা নিয়ে উঠোনে দাঁড়ালো পরি। আফতাবের দিকে তাকিয়ে বলল, চোর ধরা শেষ, আর আপনি অহনাইলেন? যাকগে, কাল ওর বিচার কইরেন। আজ এইভাবে এইখানে বৃষ্টিতে ভিজুক। আফতাব গোমরা মুখে তাকালেন পরির দিকে। অনেক কিছু বলতে চাইলেন তিনি, কিন্তু রাত বেশি হওয়ায় আর কথা বাড়ালেন না। পরীকে ঘরে যেতে বললেন। উপরে দাঁড়িয়ে সবই শুনল রুমি, মিষ্টি ও পালক। এখন ওরা ভয় পাচ্ছে খুব। যদি নাইম, শিখর বা আসিফের মধ্যে কেউ একজন হয় ভেবেই গলা শুকিয়ে এসেছে তিনজনের। পালক ভয় মিশ্রিত কণ্ঠে বলে, কোন চোর ধরছে পরি? নাইম তো বলেছিল আজকে পরীকে দেখতে অন্দরমহলে আসবে, তাহলে ওরা পরীর হাতে ধরা পড়ে গেল। রুমি নখ কামড়াতে কামড়াতে বলল, এই মেয়েটা তো খুব ভয়ানক রে। অন্ধকার ওকে কাবু করতে পারে না, বরং অন্ধকার ওকে দেখে কাবু হয়। না হলে এই অন্ধকারে কি করে একটা মানুষকে মারতে পারে? এবার মিষ্টিও ভয় পেল খানিকটা, কোনো বিপদ হবে না তো। তখনই পরীকে আসতে দেখা গেল। তবে হারিকেনের আলোয় পরীর হাতের লাঠির মাথায় রক্ত দেখলো ওরা। এতে ওদের ভয় আরো বেড়ে গেল। পরি ওদের দিকে তাকিয়ে বলল, পরি থাকতে অন্দরমহলের কোনো মাইয়ের গায়ে কেউ হাত দিতে পারে নাই, আর পারবেও না কোনো দিন। আপনারা অহন ঘুমাইতে যান, কাল বিচার হইবে, তখন সব দেখতে পারবেন। বলেই পরি চলে গেল। কিন্তু ওদের ঘুম কি আদৌ আসবে? বড় সড়ো একটা চিন্তা ওদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনো মতে নাইম বা শিখর যদি হয় তাহলে ওদের মান সম্মান শেষ। তারপর পুত্র সন্তান জন্ম দেন তিনি। শুক্রবার মানে জুম্মার দিন জন্মেছে, তাই ছেলের নাম রাখা হলো জুম্মান। জুম্মান ওর মায়ের মতো কালো হয়নি, বাবার গায়ের রং পেয়েছে শ্যামলা বর্ণ। আমি প্রথমে জুম্মানকে কোলে নিতাম না, রূপাই রাখতো বেশি। তখন আমি পরীর দেখাশোনা করতাম। পরীর বয়স 5 বছর হয়েছে, কিন্তু প্রতিটি পথে পথে আমি পরীকে দেখে অবাক হতাম। ছোট পরী এতটা শক্ত তা কখনোই ভাবিনি আমি যখন ছোট ছিলাম তখন নাকি পোকা মাকড় পশু পাখি অনেক ভয় পেতাম। আম্মু সবসময় বলতো, রূপারের ক্ষেত্রেও তাই, কিন্তু পরি সম্পূর্ণ আলাদা। ওকে কখনো ভয় পেতে দেখিনি। আমাদের রকচটা গরুটার দিকেও সাহস নিয়ে এগিয়ে যেতাম না। ও গরুটাও ছুটে আসতো পরীকে ঘুঁতা মারার জন্য, কিন্তু পরি তখন আজ সরে যেত।
দড়িতে টান খেয়ে গরুটা আর এগোতে পারতো না। তখন ভয় পাওয়ার বদলে পরি খিলখিলিয়ে হাসতো। তা দেখে সেদিন আমার বুক কেঁপে উঠেছিল। আমার তখনও সাহস হয়নি ওই গরুর সম্মুখে দাঁড়ানো। তারপর একদিন পরীকে সাপে কাটলো। তখন ওর বয়স 7 বছর। ওজা যখন পরীর পা থেকে বিষ নামাচ্ছিল, পরী তখন চোখ মুখ শক্ত করে বসেছিল। এতটুকু শব্দ ওর মুখ থেকে বের হচ্ছিল না। চোখ দুটো লাল হয়ে গেছে, পানি পড়ছে চোখ থেকে, কিন্তু মুখে শব্দ নেই। অথচ দেলোয়ার কাকার মেয়েকে যখন সাপে কাটলো, বিষ নামানোর সময় কি চিৎকার তার! তখন তার বয়স ছিল 16 বছর। কিন্তু ওইটুকু বয়সে পড়ি কিভাবে চুপ করে রইল? কি ভাবছিস পড়ি? তোকে এসব কথা বলার জন্য খাতাটা দিয়ে গিয়েছি। না পড়ি, তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এত কথা বলার সময় আমার কাছে নেই। তাই টানা 1 সপ্তাহ ধরে আমার মনের সব কথাই খাতায় বন্দি করেছি। তুই বড্ড কঠিন মানুষ পড়ি।